শীতঘুম থেকে বেরিয়ে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন পর দেখা গেল। এই যে পশ্চিমবঙ্গে এত বড় বড় বিপর্যয়, এই যেমন উত্তরবঙ্গের বন্যা বিপর্যয় বলুন, কিংবা মুর্শিদাবাদের হিন্দুদের উপর আক্রমণ বলুন, কিংবা কালী পুজো প্রিজন ভ্যানে তোলা বলুন, এরকম অনেক বড় বড় বিতর্কে কখনো তাকে দেখা যায় না। তিনি পশ্চিমবঙ্গে রয়েছেন নাকি আমেরিকাতে ছুটি কাটাতে গেছেন সেটা তথ্য আমাদের কাছে থাকে না। তো যেই এসআইআর প্রক্রিয়ার অ্যানাউন্স হয়ে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও তাকে দেখা গিয়েছে। ওই বসন্তের কোকিল বলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে জানো? এ তো পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসন্তের কোকিল বলবেন। যাই হোক, তবে পুরো যদি বক্তব্যটা শোনেন, আমি পুরোটা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য শোনার ধৈর্য যদি আপনার থাকে তাহলে আপনাকে মানে কি বলবো, পাঁড় তৃণমূল হতে হবে, প্রকৃত তৃণমূলপন্থী হতে হবে, তাহলেই পারবেন শুনতে। বা মমতা বন্দ্যোপাধ্যায় তবু শোনা যায়, তার কারণ ওর মধ্যে কিছু হাসির খোরাক থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো 1.5 ঘন্টার বক্তব্য আপনি শুনলে আপনার কান ঝালাপালা হয়ে যাবে। তো আমি পারি না, আমার সেই ধৈর্য নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার মতো। তো বেশ কিছু মোটামুটি কেটে কেটে অনেকটা শুনলাম। আমি দেখলাম বোধহয় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব দিকে ঘুরলেন, সমস্ত জায়গার দোষ দিয়ে দিলেন। ডিবিসির জল ছাড়া নিয়েও দোষ দিয়ে দিল। বাংলা বাঙালি অস্মিতা থেকে শুরু করে তার রাজনীতির কেরিয়ারে যত ঘটনা ঘটেছে সবকিছু এই এশিয়ার প্ল্যাটফর্মের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রসঙ্গ নিয়ে চলে আসলেন। এতটা বিভ্রান্ত তাকে লাগছিল, দেখে মনে হচ্ছিল যে তিনি বুঝতে পারছেন না যে এই মুহূর্তে তিনি কি করবেন। কখনো বলছেন যে মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখেই পরিষ্কার যে এশায়ার বিরোধিতা করার জন্য তিনি এসেছেন। আবার কখনো বলছেন যে এশায়ার হয়ে যাওয়ার পরেও তারা মিনিমাম একটা সিট হলেও বেশি পাবেন। তো এই ধরনের পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্য বলছিলেন। আর পর্বের শেষে যা সাংবাদিকরা আছেন, পশ্চিমবঙ্গের সাংবাদিকদের প্রমাণ আপনারা পেয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপনে চলা সাংবাদিকরা কি আর প্রশ্ন করতে পারে সেটা নিয়ে আমাদের আইডিয়া রয়েছে, কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ থেকে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন সাংবাদিকের কাছে সাংবাদিকের প্রশ্নটা শোনা গেল না, এটাই দুঃখের বিষয়। তার কারণ তার কাছে মাইক্রোফোন ছিল না। তবে সাংবাদিকের প্রশ্নে, মহিলা বা পুরুষ হতে পারেন, আমার ঠিক জানা নেই কোন চ্যানেল সেটাও জানা নেই, তবে চটি চাটা বিজ্ঞাপন পাওয়া যে সাংবাদিক নয় সেটা বোঝা গেছে। তার একটা প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতোদ্যম হয়ে গেলেন, কার্যত বাক্যহারা হয়ে গেলেন। তাকেই কার্যত একটু চোখ ফোক রাঙালেন, এরম ভাবে কপাল তুলে আঙুল উঁচিয়ে কথা বললেন, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও বলে চিৎকার চেল্লামিল্লি করলেন। সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবে সাংবাদিকরা, কারণ তিনি নিজে ডেকেছেন, তিনি উত্তর দেবেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চাই যে সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তর দেবেন, তাহলে সেই সাংবাদিকরা ওদেরকে প্রেস কনফারেন্স করতে হবে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতে বুম নিয়ে গিয়ে ওদের কাছে কালেক্ট করতে হবে। তার কারণ সাংবাদিকতার মানে প্রেস কনফারেন্স, এই প্রশ্নই মনে হচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করবেন, আপনি চাইলে জবাব দেবেন, চাইলে অ্যাভয়েড করবেন, চাইলে সবকিছু করবেন, কিন্তু পাল্টা আপনি সাংবাদিককে প্রশ্ন করবেন। সাংবাদিক নিজের জন্য প্রশ্নের উত্তর কালেক্ট করে না, ভারতের বা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কালেক্ট করে। কিন্তু সেই রুচি বা সেই ধৈর্যের পরিচয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো উঠতি নেতাদের কাছে থাকবে না, এটাই স্বাভাবিক। আমি সে হ্যাটস অফ করবো সেই সাংবাদিক বন্ধুকে, বা কিংবা হতেও পারেন তিনি মহিলা, বন্ধুকে সে আমি হ্যাটস আপ করবো। পিঠের শিরদাঁড়া সোজা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা প্রশ্ন করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এই এত লম্বা বক্তব্যের পর ওই সাংবাদিক কার্যত মুখ খুলে দিলেন, মুখোশ খুলে দিলেন। শুনে নিন। ব্যবস্থা নিয়েছি না নিইনি আপনি আগে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি। একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অভিযোগ ওঠার পরে হ্যাঁ কি না। একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না। একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না। আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে গিয়ে একই প্রশ্ন করে আসুন না, তারপর বাংলার সুরক্ষার কথা বলবেন। রাজ্যের হাল কি পরিস্থিতি, আরজি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? যদি দায়ী থাকে, সবাই সুরক্ষিত, আর এর জন্য দায় বিজেপির। অপরাজিতা বিল পাস করছে না কেন প্রশ্ন করুন না, ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার। অপরাজিতা বিল পাস করছে না কেন, আপনি আগে উত্তর দিন, আপনি উত্তর দিন। দাঁড়ান, আপনি কোয়েশ্চেন করছেন, আপনি আমার কোয়েশ্চেনের উত্তর দেবেন। অপরাজিতা বিল 1 বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন, জবাব কে দেবে? অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? আগে আপনি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। अभिषेक यहाँ सवाल है कि শুনলেন
পশ্চিমবঙ্গে নারী নির্যাতন নয়, প্রশ্ন শুনে বোঝা গেল নারী নির্যাতন থেকে শুরু করে কেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখবেন। আরজি করের জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। নিজে একটা সাংসদ, পিসি মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী সহ পুলিশ মন্ত্রীর আন্ডারে বা মুখ্যমন্ত্রীর আন্ডারে সব ঘটনার দায় এবং দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়। সি ইজ আনসারেবল। প্রধানমন্ত্রী যেমন দেশের যে কোনো ঘটনার জন্য আনসারেবল, মুখ্যমন্ত্রীও রাজ্যের ঘটনার জন্য আনসারেবল, কিন্তু তিনি বলছেন এর জন্য দায়ী দায়ী ফাই পরের প্রশ্ন, কিন্তু মুখ্যমন্ত্রী আনসারেবল। আর সেই আনসারটাই চেয়েছিল ওই সাংবাদিক বন্ধু, উত্তর নেই। যে সমস্ত ওই পরিচিত সাংবাদিকদের নিয়ে আসা হয় তারা বেশ কিছু মনের মতো প্রশ্ন জুগিয়ে দিচ্ছিলেন, ওই লোপ্পা বল ফেলছিলেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকাস টাকাস করে মাঠের বাইরে ফুলটাস বলে ছক্কা মারছিলেন। যেই একটা অচেনা বল পেলো সঙ্গে সঙ্গে বোল্ড আউট। এই হচ্ছে তিনি। তবে একটা মজার কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্রই মানে এসআইআর এর বিরোধিতা কার্যত মানে করছেন, অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আমি বলতে পারবো না কি তার স্ট্যান্ড, এখনো আমার পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়নি। তো সেখানে তিনি বিজেপির ওপর অনেক করুণা দেখিয়েছেন। তিনি বলছেন যে কেন বিজেপির নেতা, কোন একটা কাউকে স্পেশালি উদ্দেশ্য করে বললেন যে বিজেপির নেতা তা সে কি দেখাতে পারবে। তিনি ডেটা নাকি কালেক্ট করছেন যে 2002-এ তার বাবার নাম ছিল, সে কি দেখাতে পারবে। অর্থাৎ বিজেপির নেতাদের বাবা বা তার ছেলেদের যেন ভোটের নামে কোনো প্রবলেম না হয়, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর চাইছেন না। এটাই তো মোদ্দা কথা হলো নাকি। বিজেপির নেতারা প্রবলেমে পড়ে যাবে কারণ বিজেপির নেতার বাবার নাকি 2002-এ নাম ছিল না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের অবস্থান হচ্ছে যেহেতু বিজেপির নেতারাও প্রবলেমে পড়ে যাবে, ওটাও একটা বড় কারণ তৃণমূল কংগ্রেস এসআইআর করতে চাইছেন না। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কাগের ঠ্যাং না বগের ঠ্যাং না কি বলছেন, এ তো কিছু বোঝা গেল না। শুনুন। এসআইআর করবে বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002-এর আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে, দেখাতে পারবেন? তথ্য পরে দেবো, এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002-এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কেউ বলতে পারবেন? তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা, আজকে যে শুনলেন, এই যে বললাম আপনাকে, এমনকি ডিবিসির জলের প্রসঙ্গও চলে আসলো। কি বলছেন, তার সঙ্গে কোনো যুক্তি আছে কিনা, এই বক্তব্যটা বললে বুমেরাং হবে কিনা। আরে যে বিজেপির নেতা, তার বাবার নাম যদি 2002-এ না থাকে, সেই বিজেপির নেতা তো আর প্রতিবাদ করেনি যে এসআইআর করতে দেব না। আমরা তো এরকমটা শুনিনি যে বিজেপির কোনো নেতা এসে বলেছে যে না আমি এসআইআর এর পক্ষে নই, আমি এসআইআর এর বিপক্ষে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতার তার চিন্তা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বিজেপির নেতাকে বাঁচাতে হবে। ওই বলে না যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের অবস্থা। মানে কোথা থেকে কি লজিক নিয়ে আসছেন বোঝা গেল না। আমি পরে আরো ডিটেলে শোনাবো। একটা আজকে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমি পুরো তথ্য জানি না। কলকাতায় একজন মানুষ, তিনি আত্মহত্যা করেছেন আতঙ্কে, প্যানিকে, এসআইআর এর ব্যাপার নাকি আতঙ্কে আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে কিছু লিখে গিয়েছেন, ওই এসআইআর কিংবা এনআরসির আতঙ্কে তিনি লিখে গিয়েছেন। আমি একটা বাইটে দেখছিলাম পুলিশের কাছ থেকে যে তিনি এখানে জন্মগ্রহণ করেছেন, তার বাবা বাংলাদেশের, সম্ভবত এরকম প্রাথমিক তদন্তে। তো দেখুন সেখানে আতঙ্কগ্রস্ত ভাবে এইভাবে মানে মারা যাওয়াটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার। তার কারণ গতকাল নির্বাচন কমিশন প্রত্যেকটি খুব স্বচ্ছভাবে বলে দিয়েছে। প্রথমেই তারা শুরু করেছে এটা বলে যে আমাদের উদ্দেশ্য একটা বৈধ ভোটারও যেন বাদ না যায়, আর একটা অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দায় এবং দায়ভার নির্বাচন কমিশন এবং তাদেরকে তাড়িয়ে দিলেন, তাদের এবং বিজেপি নেতাদের ওপর চাপিয়ে দিলেন। যাকে চাপালেন না সেটা হচ্ছে তিনি এবং তার রাজনৈতিক দলের প্রত্যেকের, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের ওপর চাপালেন না, যারা এই এসআইআর কে এনআরসির মতো করে
বললেন যে এটাই ব্যাকডোর, এনআরসির মতো করে ঢোকাতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এটা আমি শোনাবো। প্রদীপ কর মারা গেল, তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি করছে অমিত শাহ, করার পরিকল্পনা করেছিল অমিত শাহ, এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার, এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন 6 মাস আগে। শুনলেন, তিনি বললেন সবার ওপর এফআইআর করে দিতে, কারণ এরকম ঘটনা ঘটেছে। কিন্তু দেখুন, এফআইআর যদি হয় তাহলে এই আতঙ্কটা ছড়িয়েছে কে? নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, যে ব্যক্তি বলছেন কত 50 ঊর্ধ্ব ব্যক্তি, তিনি যদি শুনলাম যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাহলে তার আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু ছিল না সঠিক তথ্য তার কাছে আসলে। তার কারণ 2002-এ তার যেখানেই নাম থাকুক না কেন, 2002-এ তিনি সেফ, ভারতের নাগরিক যেহেতু তিনি, তার কোনো চিন্তার কারণ ছিল না। কিন্তু এই যে ব্যাকডোর দিয়ে এনআরসি করা হবে বলে এই যে এনআরসির জুজু দেখানো হচ্ছে শুধুমাত্র এই ভোটারদের প্রভাবিত করার জন্য এবং আতঙ্কগ্রস্ত করার জন্য, তাহলে এফআইআরটা কার বিরুদ্ধে করা উচিত? আপনারা বলুন তো আজকে কমেন্ট করে। এফআইআরটা তাহলে কার বিরুদ্ধে করা উচিত? শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে, নাকি যারা এভাবে ভয় দেখাচ্ছেন একটা এসআইআরকে মিথ্যে তথ্য এনআরসি বলে ভয় দেখাচ্ছেন তাদের? তার কারণ নির্বাচন কমিশন এর আগেও কোর্টে পরিষ্কারভাবে বলেছেন বা অন্য জায়গায় পরিষ্কারভাবে বলেছেন যে এসআইআরে নাম বাদ যাওয়া মানেই আপনি ভারতের নাগরিক নন, এটা কিন্তু নয়। এসআইআর প্রক্রিয়ায় আপনার নাম বাদ যাওয়া মানেই আপনি ভারতের নাগরিকের বাইরে হয়ে গেলেন, আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে, এটা কিন্তু নয়। আপনার কাছে প্রচুর সুযোগ থাকবে আপনাকে প্রমাণ করার জন্য, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় যেহেতু আপনার নাম উঠলো না তাই আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে, এটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা নয়, এবং সেটা নির্বাচন কমিশনও মেনে নিয়েছে। কিন্তু যদি কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যিনি খুব কাছের লোক, মানে পিসির ভাইপো যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তিনি যদি এই ধরনের ক্রমাগত গতকালের মানে আজকের প্রেস কনফারেন্সও বলেছেন যে এটা এর ব্যাকডোর, এভাবে ঢোকানো হচ্ছে, মানুষকে আতঙ্কগ্রস্ত করে দেওয়া হচ্ছে, আর কত রক্ত চাই, এই তো প্যানিক সৃষ্টি হবে। মিথ্যে তথ্য বলছেন। কেন আপনারা বলছেন না যে হ্যাঁ এটা প্রয়োজন? একটা ঘটনাটা কি, একটা নির্বাচনী তালিকা শুদ্ধ করব, এটা নিয়ে যুদ্ধর কোনো ব্যাপার হতে পারে? আপনারা বলুন তো, একটা নির্বাচনী তালিকা প্রশ্নপত্রটা শুদ্ধ করব, এটা নিয়ে কারা আপত্তি তুলবে? যারা ওই ভুল প্রশ্নপত্রে বারবার উত্তর দিয়ে পাশ করে আসেন তারাই এটাতে শুধুমাত্র আনন্দিত হবেন, মানে তারা বিরোধিতা করতে চাইবেন। সেই হয়ে গিয়েছে কাণ্ড। এটা তো কোনো বিরোধিতা করার কোনো জায়গাই নেই। হ্যাঁ, আপনি দেখুন আগে যে 15 জন বা 20 জন, আমি 10 লক্ষ ছেড়ে দিলাম, 15-20 জনেরও বৈধ ভোটারের নাম বাদ গেছে। সত্যি জন্মগ্রহণ করেছে ভারতে, 2002-এও নাম ছিল, তারা তথ্যও দিয়েছে, ফেক তথ্য নয়, আপনাদের এজেন্টদের তৈরি করে দেওয়া কোনো তথ্য নয়, প্রকৃত তথ্য দিয়েছে। তা সত্ত্বেও তার নাম বাদ চলে গেছে, তাহলে আপনারা বলতেন। আর একটা দুটো ভুল হতে পারে, তার জন্য অ্যাপিল করার সুযোগ রয়েছে, টাইম রয়েছে, অ্যাপিল করতে পারে, ভুল হতে পারে, তার জন্য অ্যাপিল করতে হবে। সব প্রশ্ন করলেন, কেন এত তাড়াতাড়ি এসআইআর? কেন অন্য রাজ্যে এসআইআর, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তাও কেন অন্য রাজ্যে এসআইআর হচ্ছে না? কেন এই 2 মাসের মধ্যে এসআইআর করতে হবে? কেন এই অক্টোবরের মধ্যে এসআইআর করতে হবে? তো যাই হোক বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে বেশ আতঙ্কিতই লাগলো, মানে বেশ ভয় পেয়েছেন মনে হলো। তো আপনারা কি মনে করছেন এই সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীতঘুম ভাঙা প্রসঙ্গে এবং তার অবান্তর কিছু প্রশ্নের 1.5 ঘন্টা ধরে সময় নষ্টকে আপনারা কি বলবেন? আপনারা লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।